মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সব সামরিক ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ইরান। অবস্থা এতটাই বেগতিক যে পালিয়ে যাওয়া সব মার্কিন সেনারা প্রাণ বাঁচাতে অবস্থান নিয়েছে মধ্যপ্রাচ্যের নানা হোটেলে। তাদের বিরুদ্ধেও ইরান জারি করেছে কঠোর হুঁশিয়ারি। ইরান ভিত্তিক সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনের খবর এমনই। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে অবস্থিত একে একে 17টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। দেশটির সশস্ত্র বাহিনীর এক জ্যেষ্ঠ সামরিক মুখপাত্র এ দাবি করেন। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি জানিয়েছেন, তাদের বাহিনী মধ্যপ্রাচ্যের প্রতিটি মার্কিন ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটি ও সেনাদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। ইরান প্রতিরক্ষামূলক নীতি থেকে আক্রমণাত্মক নীতি গ্রহণ করেছে এবং বলেছে, যদি কেউ আমাদের উপর হামলা চালায় আমরা পাল্টা আঘাত করব। শেকারচি 2025 সালের ইসরায়েল ইরান সংঘাতের কথা উল্লেখ করে বলেন, ওই যুদ্ধের পর ইরান তার কৌশল পরিবর্তন করেছে। তাদের লক্ষ্য একটাই, বিজয় অর্জন এবং শত্রুকে শাস্তি দেয়া। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও তিনি সতর্কবার্তা দিয়েছেন। শেকারচি বলেন, এই প্রণালীর অবস্থা আর আগের মতো থাকবে না। যারা আমাদের শর্ত মেনে চলে না তাদের জন্য অপেক্ষা করছে কঠোর পরিণতি। শেকারচি যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং আঞ্চলিক বিনিয়োগের বিষয়ে কঠোর মন্তব্য করে বলেন, নিরাপত্তার আড়ালে যুক্তরাষ্ট্র 50 বছরের বেশি সময় ধরে আঞ্চলিক দেশগুলোকে প্রতারিত করেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। ইরান জানিয়েছে, তাদের সামরিক সক্ষমতা প্রতিনিয়ত শক্তিশালী হচ্ছে। শেকারচি বলেন, আমরা আমাদের সামরিক ব্যবস্থা উন্নত করছি যাতে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা যায়। আঞ্চলিক মুসলিম দেশগুলোকে আমরা আহ্বান জানাই, যুক্তরাষ্ট্রকে আশ্রয় দেয়া বন্ধ করুন। শেকারচি জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি মনে করে আমরা পিছিয়ে যাব, তারা ভুল করছে। আমাদের সংকল্প আগের চেয়েও বেশি দৃঢ়। আমরা আমাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব। আমরা সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করি, তবে যদি কেউ আমাদের বিরুদ্ধে আক্রমণের জন্য বিদেশি শক্তিকে তাদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেয়, এর পরিণতি তাদেরই বহন করতে হবে। ইরান যুদ্ধের মাঝেই এবার প্রকাশ্যে এলো ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়ার মধ্যকার তীব্র বিরোধের খবর। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের শুরু করা যুদ্ধ কি এবার ব্যাকফায়ার করলো? যে বন্দুক ইরানের দিকে তাক করেছিল দখলদার ইসরায়েল, সেটি কি এবার উল্টো দিকেই গুলি ছুড়বে? ইরান যুদ্ধ নিয়ে ভুল হিসাব নিকাশের খেসারত দিচ্ছে ইসরায়েল। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনের বরাত দিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধকে কেন্দ্র করে বেনিয়ামিন নেতানিয়াহু এবং ডেভিড বার্নিয়ার মধ্যকার বিরোধ আরও তীব্র আকার ধারণ করেছে। এমনকি গত এক সপ্তাহ ধরে বার্নিয়া প্রধানমন্ত্রীর সঙ্গে কোনো বৈঠকেও অংশ নেননি বলেও দাবি করা হয়েছে। সংবাদ মাধ্যমটি জানায়, ইরানের সামরিক সক্ষমতা, রাজনৈতিক বাস্তবতা এবং সামাজিক পরিস্থিতি সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে বলে মোসাদ পরিচালকের বিরুদ্ধে অভিযোগ তোলেন নেতানিয়াহু। আর এর মাধ্যমে তাদের মাঝে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে, যার ফলে ইসরায়েল এমন এক যুদ্ধে জড়িয়ে পড়ে যার পরিণতি এখনও অনিশ্চিত। অন্যদিকে মোসাদের দাবি, তারা প্রধানমন্ত্রীকে যথাযথ ও সঠিক তথ্যই দিয়েছিল, বরং নেতানিয়াহুই তার ব্যক্তিগত দুঃসাহসিক সিদ্ধান্তের কারণে এমন এক যুদ্ধে জড়িয়ে পড়েছেন যার পরিণতি অনিশ্চিত। ফলে এই ব্যর্থতার দায় সরাসরি প্রধানমন্ত্রীর কাঁধেই চাপাচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থাটি। শুধু যুদ্ধের কৌশলগত মতবিরোধেই সীমাবদ্ধ থাকেনি এই দ্বন্দ্ব। ইসরায়েলের সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোতে ইরানি গুপ্তচরের অনুপ্রবেশ এবং তথ্যফাঁসের ঘটনাকে ঘিরেও একে অপরকে দোষারোপ করছে প্রধানমন্ত্রীর কার্যালয় এবং মোসাদ। এর আগেও 2025 সালের সেপ্টেম্বরে দোহায় ইসরায়েলি এক অভিযান ব্যর্থ হওয়ার পর একই ধরনের অভিযোগ পাল্টা অভিযোগে জড়িয়ে পড়েছিল দুই পক্ষ। বিশ্লেষকদের মতে, ইসরায়েলের শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব ও গোয়েন্দা সংস্থার মধ্যে এই প্রকাশ্য দ্বন্দ্ব যুদ্ধের কৌশল, গোয়েন্দা মূল্যায়ন এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় গভীর সংকটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের সময় এমন বিভাজন সামনে চলে আসা প্রমাণ করে ইসরায়েল এখন কেবল বাইরের প্রতিপক্ষের সঙ্গে নয়, ভেতরের সমন্বয় সংকটের সঙ্গেও লড়ছে।
সব মিলিয়ে ইরান যুদ্ধ শুধু সামরিক ময়দানেই নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোকেও নাড়িয়ে দিয়েছে। নেতৃত্বের এই দ্বন্দ্ব যদি আরো গভীর হয়, তবে তা সরাসরি যুদ্ধের গতিপথে প্রভাব ফেলবে। ইতিমধ্যে ইসরায়েলের অভ্যন্তরীণ এই বিভক্তি তাদের দুর্বলতাকে সামনে এনেছে। পরিস্থিতি ইঙ্গিত করছে, যুদ্ধ দীর্ঘ হলে ইরানের সামনে অস্তিত্ব সংকটে পড়তে পারে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত যেন প্রতিনিয়তই নতুন মোড় নিচ্ছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মাঝেই এবার প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল সৌদি আরব ও ইউক্রেন। প্রশ্ন উঠছে, এই চুক্তি কি শুধুই দ্বিপাক্ষিক সম্পর্ক, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো ভূরাজনৈতিক বার্তা? সম্প্রতি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই বৈঠকের পরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেন। সৌদি প্রেস এজেন্সি বা এসপিএ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনা এবং ইউক্রেন সংকটের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন দুই নেতা। পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতেও মতবিনিময় হয় তাদের মধ্যে। জেলেনস্কি তার পোস্টে জানান, জেদ্দায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের আগেই প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত এই চুক্তি স্বাক্ষরিত হয়। তিনি বলেন, ইউক্রেন তার সামরিক অভিজ্ঞতা ও প্রযুক্তি সৌদি আরবের সঙ্গে ভাগ করে নিতে প্রস্তুত। ইরান যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সামরিক সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করে ইউক্রেন। বিশেষ করে ইরানের ব্যবহৃত কামিকাজি ড্রোন মোকাবিলায় নিজেদের বাস্তব অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব দেয় দেশটি। ইউক্রেনের সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে সৌদি আরব সহ এ অঞ্চলের আরও কয়েকটি দেশ। ইতিমধ্যেই এসব দেশে ইউক্রেনের 200 জনের বেশি সামরিক প্রযুক্তিবিদ কাজ করছেন, যারা প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সহায়তা করছেন। বিশ্লেষকদের মতে এই চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন এক নিরাপত্তা সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে ড্রোন প্রতিরক্ষা ও সামরিক প্রযুক্তিতে সহযোগিতা ভবিষ্যতে সংঘাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সব মিলিয়ে ইরান যুদ্ধের মাঝে সৌদি আরব ও ইউক্রেনের এই প্রতিরক্ষা চুক্তি শুধু একটি সামরিক সহযোগিতা নয়, বরং এটি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের সংঘাত ধীরে ধীরে আরো জটিল ও বহুমাত্রিক রূপ নিচ্ছে। এখন দেখার বিষয়, এই নতুন সমীকরণ ভবিষ্যতে সংঘাতকে কোন দিকে নিয়ে যায়। পুরো বিশ্বকে থামিয়ে দেওয়া এক ভয়ঙ্কর ভাইরাস করোনার কথা নিশ্চয়ই মনে আছে। এত মৃত্যু, সেই সাথে ভয়ঙ্কর অর্থনৈতিক ধস দেখেছিল পুরো বিশ্ব যে সেই ভয়াবহ সংকট ভোলার কোনো প্রশ্নই নেই। তবে শোনা যাচ্ছে তার চেয়েও মারাত্মক সংকট অপেক্ষা করছে বিশ্বের জন্য। আর এই সংকটের বার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কি সেই বার্তা, চলুন জানা যাক। বিশ্ব রাজনীতির অস্থির মঞ্চে শোনা গেল নতুন করে শঙ্কার বার্তা। এমন এক সতর্কতা যা সরাসরি তুলনা টেনে আনছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক সংকটের সঙ্গে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাব করোনা ভাইরাস মহামারীর চেয়েও ভয়াবহ হতে পারে। তার এই মন্তব্য ঘিরে বেড়ে চলেছে উত্তেজনার পারদ। রাশিয়াতে ব্যবসায়িক নেতাদের সঙ্গে বৈঠকে পুতিন স্পষ্ট করে বলেন, এই সংঘাতের ভবিষ্যৎ কি তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না, কিন্তু এর অর্থনৈতিক ও সামাজিক অভিঘাত হতে পারে দীর্ঘস্থায়ী। করোনা ভাইরাস যেভাবে বিশ্ব অর্থনীতিকে থামিয়ে দিয়েছিল, সেই অভিজ্ঞতা এখনো তাজা। উৎপাদন বন্ধ, সরবরাহ ব্যাহত, কর্মসংস্থান সংকুচিত, সব মিলিয়ে এক বৈশ্বিক স্থবিরতা। এখন সেই একই ধরনের ঝুঁকি আবারও সামনে আসছে, তবে ভিন্ন রূপে। পুতিনের মতেই সবচেয়ে বড় আঘাতটি পড়ছে আন্তর্জাতিক লজিস্টিক্স ব্যবস্থায়, অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে পণ্য পৌঁছানোর যে বৈশ্বিক নেটওয়ার্ক, তা ধীরে ধীরে চাপে পড়ছে। এই চাপের কেন্দ্রবিন্দুতে রয়েছে জ্বালানি খাত। তেল ও গ্যাসের সরবরাহে বিঘ্ন মানেই শিল্প, পরিবহন, এমনকি বিদ্যুৎ উৎপাদনেও প্রভাব। বিশ্ব অর্থনীতির চাকা অনেকটাই নির্ভর করে এই জ্বালানির ওপর। শুধু জ্বালানি নয়, ধাতু ও সার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও এখন
চরম সংকটে। সার উৎপাদন ব্যাহত হলে তার সরাসরি প্রভাব পড়ে কৃষিতে, আর কৃষি মানেই খাদ্য নিরাপত্তা। অর্থাৎ এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তাহলে তা শুধু অর্থনৈতিক নয়, খাদ্য সংকটেও রূপ নিতে পারে। বিশ্ববাজারে এর প্রভাব ইতোমধ্যেই অনুভূত হতে শুরু করেছে। দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যে, যা শেষ পর্যন্ত গিয়ে চাপ সৃষ্টি করবে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। বিশেষজ্ঞদের অনেকেই এই পরিস্থিতির তুলনা করছেন করোনা মহামারীর সঙ্গে, কারণ তখন যেমন বিশ্বজুড়ে উন্নয়নের গতি হঠাৎ থেমে গিয়েছিল, এখনও তেমন একটি ঝুঁকি তৈরি হচ্ছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে। মহামারী ছিল একটি প্রাকৃতিক স্বাস্থ্য সংকট, কিন্তু বর্তমান পরিস্থিতি পুরোপুরি মানব সৃষ্ট রাজনৈতিক, সামরিক এবং কূটনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভরশীল। এখানেই অনিশ্চয়তার মাত্রা আরও বেড়ে যায়। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। পুতিন নিজেও বলেছেন, এমনকি যারা সরাসরি এই সংঘাতের সঙ্গে জড়িত তারাও শেষ পর্যন্ত কি ঘটবে তা নিশ্চিতভাবে জানেন না। এই অনিশ্চয়তা বিশ্ব রাজনীতির জন্য সবচেয়ে বড় হুমকি, কারণ বিনিয়োগ, উৎপাদন, বাণিজ্য সবকিছুই নির্ভর করে ভবিষ্যৎ সম্পর্কে একটি পরিষ্কার ধারণার উপর। যখন সেই ধারণাই অস্পষ্ট হয়ে যায়, তখন শুরু হয় অস্থিরতা। ভাবুন, যদি তেলের দাম হঠাৎ বেড়ে যায়, পরিবহন ব্যয় বাড়ে, খাদ্যের দাম বাড়তে থাকে, তাহলে কি হবে সাধারণ মানুষের জীবনে? বাড়বে জীবনযাত্রার খরচ, কমবে ক্রয় ক্ষমতা, আর তৈরি হবে এক ধরনের চাপ, যা ধীরে ধীরে সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। এবং এই প্রভাব কোনো একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। আজকের বিশ্বে সবকিছুই আন্তঃনির্ভরশীল। একটি অঞ্চলের সংকট খুব দ্রুতই ছড়িয়ে পড়ে অন্য অঞ্চলে, ঠিক যেমনটা হয়েছিল করোনা মহামারীর সময়। পুতিনের সতর্কবার্তা তাই শুধু একটি রাজনৈতিক মন্তব্য নয়, এটি এক ধরনের বৈশ্বিক সতর্ক সংকেত। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানকে রাশিয়ার সহায়তা এখন একটি ওপেন সিক্রেট। রাশিয়ার সহায়তার কারণেই যুদ্ধে ইরান অপ্রতিরোধ হয়ে উঠেছে। যে উদ্দেশ্য নিয়ে ইরানে আগ্রাসন শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, তাকে ব্যর্থ করে দিয়ে যুদ্ধের সমীকরণই পাল্টে দিচ্ছে ইরান। প্রশ্ন হলো, রাশিয়া কেন ইরানকে এতটা সহযোগিতা করছে, কিংবা যুদ্ধে পাশে থেকে ইরানকে কিভাবে শক্তি জুগিয়ে যাচ্ছে রাশিয়া? আন্তর্জাতিক রাজনীতিতে আঞ্চলিক সংঘাতগুলো প্রায়শই বৃহৎ শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতার বিস্তৃত কাঠামোর অংশ হয়ে ওঠে, যেখানে প্রতিটি রাষ্ট্র নিজেদের নিরাপত্তা ও প্রভাববলের সম্প্রসারণের লক্ষ্যে কৌশল নির্ধারণ করে। এই প্রেক্ষাপটে রাশিয়া ও ইরানের এই ঘনিষ্ঠতা মূলত ক্ষমতার ভারসাম্য রক্ষা এবং পশ্চিমা প্রভাব, বিশেষ করে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ব্যবস্থার মোকাবিলার একটি কৌশলগত প্রতিফলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন, যুদ্ধে ইরানকে নানাভাবে সহায়তা করছে রাশিয়া। তবে আনুষ্ঠানিকভাবে ইরানকে সহযোগিতার বিষয়ে এ ধরনের অভিযোগকে অস্বীকার করে এসেছে রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে, রাশিয়া ইরানকে উন্নত স্যাটেলাইট তথ্য সরবরাহ করছে, যার মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজ ও সামরিক উপস্থিতি শনাক্ত করা সম্ভব হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এ কাজে ব্যবহৃত হচ্ছে রাশিয়ার গুপ্তচর স্যাটেলাইট লিয়ানা, যা যুদ্ধক্ষেত্রে ইরানের জন্য বড় ধরনের সুবিধা তৈরি করছে। এর পাশাপাশি রাশিয়ার সহায়তায় উৎক্ষেপিত ইরানের খোয়াম স্যাটেলাইটও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 1 মিটার রেজলিউশনের ছবি সরবরাহ করতে সক্ষম এই স্যাটেলাইট মস্কো ও তেহরানের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়কে আরও দ্রুত ও কার্যকর করেছে। রাশিয়ার এই গোয়েন্দা সহায়তা যুদ্ধের গতিপথে বড় পরিবর্তন নিয়ে আসছে। রাশিয়া ও ইরানের মধ্যে সামরিক সহযোগিতা একমুখী নয়, বরং এটি দ্বিমুখী। 2022 সাল থেকে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন ও গোলাবারুদ সরবরাহ করে আসছে, আর এখন সেই ড্রোনের আরও উন্নত সংস্করণ ইরানে ফেরত পাঠানো হচ্ছে। এসব ড্রোনে রাশিয়ার তৈরি জ্যামিং প্রতিরোধী ন্যাভিগেশন মডিউল যুক্ত করা হয়েছে, যা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম হচ্ছে। বিশ্লেষকদের মতে, রাশিয়া এই যুদ্ধে সরাসরি সংঘাতে না জড়িয়ে ছায়াশক্তি হিসেবে ভূমিকা রাখছে, কিন্তু পর্দার আড়াল থেকে কৌশলগতভাবে ভারসাম্য বদলে দিচ্ছে। রাশিয়া সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও কূটনৈতিক সমর্থনের মাধ্যমে ইরানকে শক্তিশালী করে তুলছে। এতে করে একদিকে যেমন ইরান শক্তিশালী হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন প্রভাব বলয়ও চ্যালেঞ্জের মুখে পড়ছে। JBS Holdings Limited
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন আর কেবল আঞ্চলিক যুদ্ধ নয়, বরং এটি পরিণত হয়েছে বৈশ্বিক শক্তির নীরব প্রতিযোগিতার এক জটিল রূপে, যেখানে বন্দুকের গর্জনের আড়ালে চলছে প্রযুক্তি, গোয়েন্দা তথ্য আর কৌশলের এক অদৃশ্য লড়াই। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘাতকে আরও জটিল করে তুলল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান এই সংঘাতে অন্য কোনো পক্ষ জড়ালে সরাসরি যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এতে করে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি আরও বড় আকার নিতে চলেছে? এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে, ধর্মীয় ও নৈতিক দায়িত্ব থেকেই তারা ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরোধিতা করছে। তাদের দাবি, এই আগ্রাসনের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যে তথাকথিত গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা এবং পুরো অঞ্চলকে নতুনভাবে সাজানোর কৌশল। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন, লেবানন, ইরান ও ইরাকের উপর চলমান হামলা শুধু পৃথক সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা ছড়িয়ে দিচ্ছে। তাই দ্রুত এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগ জোরদার করার আহ্বান জানিয়েছে হুথিরা। এদিকে ইয়েমেনি বাহিনী 3টি গুরুত্বপূর্ণ দাবি সামনে এনেছে। দাবিগুলো হলো, ফিলিস্তিন সহ মুসলিম দেশগুলোর উপর হামলা অবিলম্বে বন্ধ করতে হবে, গাজা চুক্তি বাস্তবায়ন করতে হবে এবং ইয়েমেনের উপর আরোপিত অবরোধ তুলে নিতে হবে। হুথিরা স্পষ্ট করে জানিয়েছে, নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অন্য কোনো জোটের অংশগ্রহণ, লোহিত সাগর ব্যবহার করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান কিংবা সংঘাতের আরও বিস্তার। একই সঙ্গে সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, ইয়েমেনের উপর অবরোধ আরও কঠোর করার যে কোনো পদক্ষেপের জবাব তারা সামরিকভাবেই দেবে। বিবৃতির শেষাংশে হুথিরা দাবি করেছে, তাদের সামরিক কার্যক্রম কেবল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে পরিচালিত হবে এবং কোনো মুসলিম জনগোষ্ঠীকে তারা লক্ষ্যবস্তু বানাবে না। বিশ্লেষকদের মতে, হুথিদের এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধের রূপ দেওয়ার ঝুঁকি বাড়াচ্ছে, বিশেষ করে লোহিত সাগর ও আশপাশের কৌশলগত জলপথগুলোতে উত্তেজনা বাড়লে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ইরানকে ঘিরে চলমান এই সংঘাত এখন ধীরে ধীরে বহুপক্ষীয় যুদ্ধে রূপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। নতুন নতুন পক্ষের সরাসরি জড়িয়ে পড়ার হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। পারমাণবিক অস্ত্র তৈরি করেই কি ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে চলেছে ইরান? হঠাৎ করেই কেন জাতিসংঘের সাথে করা পরমাণু চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসতে চাইছে তেহরান? পশ্চিমা সমরবিদদের শঙ্কা, চলমান যুদ্ধের ময়দানে পরিস্থিতি বেগতিক হলে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে ইসরায়েল, যার কারণে ইরানও এই মারণাস্ত্রটি তৈরির দিকে ঝুঁকতে পারে। কিন্তু ইরানের সরকার কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে? প্রশ্ন হলো, ইরান কত দ্রুত এই অস্ত্রটি তৈরি করতে সক্ষম? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান আক্রমণের জবাবে ইরানের পারমাণবিক বোমা অর্জন করা উচিত কিনা তা নিয়ে চলছে দেশটির কট্টরপন্থী নেতাদের মাঝে চুলছেড়া বিশ্লেষণ। ইহুদিবাদীদের হামলায় ইরানের সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি এখন ক্ষমতার কেন্দ্রে চলে এসেছে, যার কারণে পারমাণবিক বোমা তৈরির ইস্যুতে ইরানের কট্টরপন্থী নেতাদের দাবি জোরালো হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি সাম্প্রতিক সময়ে দাবি করেছেন যে ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে মজুদ আছে প্রায় 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি মাত্রায় সমৃদ্ধ। দেশটি চাইলে এগুলো দিয়ে বেশ কয়েকটি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। কেবলমাত্র এই আন্তর্জাতিক সংস্থাটি নয়, পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বহুদিন ধরে প্রায় একই ধরনের দাবি করে আসছে।
এদিকে যুদ্ধের ময়দানে ইসরায়েলের পরিস্থিতি যদি আরো খারাপের দিকে গড়ায় তাহলে দেশটি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এমনটাই দাবি পশ্চিমা একাধিক বিশ্লেষকের। তবে ইরানও এক্ষেত্রে চুপ করে যে বসে থাকবে না সে বার্তাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের MIT বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক থিওডর পোস্টল। তার দাবি ইহুদিবাদীদের মোকাবিলায় ইরান তড়িঘড়ি করে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। কিন্তু ইরান কি আসলে পারমাণবিক বোমা তৈরি করতে চায়? খামেনির আমলে ইরানে পারমাণবিক অস্ত্র তৈরি করা একটি নিষিদ্ধ বিষয় ছিল, যদিও দেশটি প্রয়োজনের তুলনায় অধিকতর বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে বেসামরিক খাতের উন্নয়ন করে আসছে। তবে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার সেই ফতোয়া পরিবর্তনের দাবি উঠছে ইরানিদের মাঝে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আর সেই ঘটনাকে কেন্দ্র করে IAEA এর নীরব অবস্থানে তেলে বেগুনে জ্বলে উঠেছে ইরানের সরকারের শীর্ষ মহল। এ নিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, NPT চুক্তির অধীনে জাতিসংঘ কার্যকর অর্থে আমাদের কোনো সুবিধা দেয়নি, যার কারণে এই চুক্তি এখন অর্থহীন। ফলে এটি থেকে ইরানের বেরিয়ে আসার সময় হয়েছে। 27 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। প্রশ্ন হলো, NPT চুক্তি থেকে ইরান বেরিয়ে এলে কি ঘটতে পারে? 1968 সালের 1 জুলাই পারমাণবিক অস্ত্র বিস্তার রোধে IAEA এর সাথে NPT চুক্তি সই করে ইরান, যার মাধ্যমে ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত থাকার অঙ্গীকার করে তেহরান। বিশ্লেষকরা বলছেন, ইরান যদি এই চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে তাহলে দেশটির পারমাণবিক কর্মসূচিতে আর তদারকি করার আইনগত অধিকার পাবে না জাতিসংঘ, যার সাহায্যে পারমাণবিক অস্ত্র তৈরিতে এক ধাপ এগিয়ে যাবে ইরান।